বর্তমান সরকারের প্রথম ৫ মাস মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে অতিবাহিত হতে চলেছে। সরকার প্রধান হিসেবে তারেক রহমানের নেতৃত্বে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দরিদ্র কৃষকদের জন্য কৃষক কার্ড ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড চালুর মতো প্রশংসনীয় কিছু পদক্ষেপ নেওয়া হলেও অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং রাজনৈতিক মহলে কিছু সংস্কারের গতি নিয়ে এখন পর্যন্ত বিতর্ক রয়েই গেছে। গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাজ এবং লাগামহীন বক্তব্য নিয়েও জনমনে অসন্তোষ বিরাজ করছে। এমন বাস্তবতায় আজ মিনিস্টার স্মার্ট এসসি নিবেদিত দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশে একটু আলোচনা করতে চাই সমসাময়িক রাজনীতি এবং বিএনপি সরকারের যে চলমান ৫ মাস চলছে সেটি নিয়ে। আমার সঙ্গে স্টুডিওতে ৩ জন অতিথি আজ সময় দিয়েছেন আমাকে। আমার সঙ্গে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, একবারই বাম পাশে, রাজনীতির বিশ্লেষক। নিশ্চয়ই শরীফ ভাই আজকে যুক্তি খণ্ডন করবেন সরকার কেমন কাজ করছে সেটি নিয়ে। আমার সঙ্গে রয়েছেন মনিরা শারমিন, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক। মনিরা, আপনাকেও স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক এম এ আজিজ ভাই, আপনাকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। সরকারের ৫ মাস কেমন দেখলেন? বড় বড় কিছু ঘটনা হয়েছে, বাজেটের মতো বিষয়ে এই সরকারকে হ্যান্ডেল করতে হয়েছে। যুদ্ধ চলছে পৃথিবীতে দুটি, এবং একই সঙ্গে সরকারের কিছু উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। আবার মন্ত্রীদের, আমি যেমনটা বলছিলাম, মন্ত্রীদের কিছু বক্তব্য, কাজকর্ম, আচরণ সেটি নিয়ে কিন্তু এক ধরনের উষ্মা রয়েছে। ধন্যবাদ আপনাকে, সহ-আলোচকদের এবং দর্শকদের। দেখেন, আপনি কিন্তু সংক্ষিপ্ত বক্তৃতায় মনের ভাব প্রকাশ করে ফেলেছেন। কারণ এই দেশটা তো টালমাটাল ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় 14 লাখ লোন রেখে গেছে, এটা আওয়ামী লীগ সময় থেকে। হ্যাঁ, তো এই 14 লাখ লোনের প্রায় 1.5 লাখ কোটি টাকা কিন্তু আপনার লোন শোধ করতে হয় মাসে। হ্যাঁ, তো এরপরে এখন ধরেন একমাত্র প্রবাসী আয় ছাড়া ব্যবসা নাই, বাণিজ্য নাই, এক্সপোর্ট নাই, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু এই সরকারের সময় একটু বেশি আসছে। কেন আসছে আমার যুক্তি নাই, দেশটা তো ঠিক হয় নাই, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কেন বেশি হলো এটা আমার ধারণা নাই। এখানে বিষয়টা হচ্ছে যে অর্থমন্ত্রী কিন্তু বলেছে দেশের অর্থনীতি ঠিক করতে কমপক্ষে 4 মাস সময় লাগবে। এখন সরকার কিন্তু IMF-এর কাছে লোন খুঁজতেছে অর্থ সংস্কার ব্যবস্থার জন্য। তারপরে ধরেন আমেরিকার সাথে চুক্তি করেছে, সেখানে ধরেন তেলের প্রবাহ ঠিক রাখবে, কারণ এখনো তো হরমুজ প্রণালী নিয়ে যুদ্ধ আছেই, তেল সংকট আরও বাড়তে থাকবে। সরকারের তরফ থেকে আমি যেটা বারবার বলি, আপনি যে কথা বলছিলেন যে অনেক মন্ত্রীদের অসংলগ্ন কথাবার্তা, অবাস্তব কথাবার্তা, এটা ঠিক ঠিক, কারণ এক মেসি কিন্তু গোল করতে পারবে না, পুরো টিম লাগবে। টিমটা কিন্তু ওরকম হয় নাই, এটা কিন্তু বলতে আমার কোনো আপত্তি নেই। কারণ অনেকেই কথা বলে সমস্যা তৈরি হয়, সমস্যার সমাধান হয় না। এগুলো আমি কাউকে ছোট করার জন্য রেফারেন্স দিতে চাই না, আপনার কথার সাথে আমি একমত। তবে কতগুলো জিনিস কিন্তু আছে, কারণ একটা উন্নত দেশে ধরেন ব্রিটেনে থেকে আসছে 17 বছর প্রধানমন্ত্রী, আপনি খেয়াল করে দেখেন তলে তলে কিছু সমস্যার সমাধান করতেছে, কিন্তু এগুলো দীর্ঘস্থায়ী হবে। ধরেন ট্রাফিক সিগন্যালে AI বসাই দিছে, এটা কি আপনার আমাকে বলে কইছে? বলে নাই তো। কিন্তু এখন দেখেন সব ট্রাফিক সিগন্যালে গাড়ি দাঁড়ায় থাকে, নিজে দাঁড়ায় থাকে, ফাইন করবে অটোমেটিক। আর একটা দেখেন, এই সোসাইটিতে এই চাঁদাবাজি, দুর্নীতি কিন্তু রন্ধ্রে রন্ধ্রে জাতীয়করণ হয়ে গেছে। অলরেডি QR কোড চালু করছে, QR কোড চালু করছে, তার মানে ক্যাশলেস সোসাইটি হবে। আলটিমেট ক্যাশলেস সোসাইটি যদি করা হয় তাহলে কিন্তু দুর্নীতি অটোমেটিক কমে আসবে। আপনার হাতের পকেটে যখন টাকা থাকবে না, টাকা রাখতে পারবেন না, তখন কিন্তু দুর্নীতির সংখ্যা কমে আসবে। তা আমি নিজেও লিখেছি যে দুর্নীতি হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা। দুর্নীতি যদি দূর না করা যায় তাহলে অগ্রগতির চাকা, গণতন্ত্রের চাকা কোনো কিছুই কিন্তু চলবে না। যেমন ধরেন অভ্যুত্থান ঘটে গেল, অভ্যুত্থানের শেষ দফা ছিল ফ্যাসিবাদের বিলোপ চাই। ফ্যাসিবাদের বিলোপ, মানবিক বাংলাদেশ নাই বা করলাম, কিন্তু গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, এটা তো আশা করতে পারি। এটা আশা করতে হলেও কিন্তু সততা লাগবে। আপনি কোর্টে যান, কন্টেম্প হতে পারে, কিন্তু কিছু করার নাই। টেবিলে পয়সা না দিলে আপনার কেসের ডক লিস্টের নাম উঠবে না। আপনি যান, বাজারে যান, কমপক্ষে 20% বাজারের দাম আছে। ধরেন নিত্য পণ্য যখন বাজেট দেয়, নিত্য পণ্যের 60টা নিত্য পণ্যে কোনো ট্যাক্স বসায় নেই। 5 মাসের জবাবদিহিতায় অনেক ঘাটতি দেখছেন তাহলে? না, অনেক ঘাটতি না দেখলেও কিছু তো যেটা আশা করা হয়। এখন দেশের যে
পর্যদস্ত অবস্থা, যে অবস্থায় এই সরকার নির্বাচিত হয়ে আসছে, এই অবস্থায় এছাড়া খুব একটা কিছু করার ছিল বলেও মনে হয় না। শুধু দুর্নীতিটা চেকটা দেওয়া, এটা একটা প্রধান ধরনের দুর্নীতি বলেন, সন্ত্রাস বলেন, মাদক বলেন, এই তিনটে জিনিস আমার কাছে প্রধান। আমার মনে হয় সময় যে পার দিলে, তো 3-4 বছর গেলে আমার মনে হয় এটা কিছুটা নিয়ন্ত্রণে আসবে। কারণ এই দুটো পদক্ষেপে আমাকে আশান্বিত করেছে, এই দুটা এআই বসানো, কিউআর কোড বসানো, এটাতে কিন্তু আশান্বিত হয়েছি। আমার মনে হয় সরকার 4 বছর সময় পাইলে এটা একটা স্থিতি অবস্থায় আসতে পারে। নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো, যুক্তি খণ্ডনের সুযোগ তো আরও রয়েছে। মনিরা শারমিন, আপনার কাছে একটু জানতে চাই, আমি একটু উদ্ধৃত করতে চাই, আমাদের যারা অভিভাবক রয়েছেন তারা বলছেন যে শিক্ষা যদি একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে থাকে, তো সেই শিক্ষা ক্রমেই মরে যাচ্ছে। আমি একটি জাতীয় দৈনিক থেকে এটি একজন অভিভাবকের মন্তব্য দেওয়ার চেষ্টা করলাম। আপনি রাজপথের আন্দোলন থেকে উঠে এসে এখন একটি রাজনৈতিক দলকে নেতৃত্ব দিচ্ছেন। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের মান এবং এই যে সামগ্রিকভাবে দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষামন্ত্রীর বক্তব্য, রাজপথে শিক্ষার্থীদের আন্দোলন, পদত্যাগ দাবি, সব মিলিয়ে বিষয়টা আসলে সরকারের এন্ডে কিভাবে দেখছেন, আর এখানে শিক্ষার্থীদের অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে কিনা? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহালোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে, আমি খানিকটা ব্যর্থতার কথাই বলবো। আসলে খুব আশান্বিত কোনো কথা সরকারের ব্যাপারে বলতে পারছি না। সেটা হচ্ছে যে এই যে দুর্যোগটা হলো, অতিবৃষ্টির কারণে আমাদের পরীক্ষার্থী যারা আসলে এই ভোগান্তির মধ্যে পড়লো, তাদের বিপক্ষে আমি কথা বলবো না, এই কারণেই যে এটা তো পুরোপুরি আসলে সরকারের জায়গা থেকে এটা ম্যানেজ করার ব্যাপার ছিল, এবং এটা আমার কাছে মনে হয় যে সরকারের জায়গা থেকে এটা একটা ওয়েক আপ কল, যে কোনো বিষয়ই ছোট করে আসলে দেখা যাবে না। কারণ এই সময় যখন আমরা আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, যে ঢাকা শহরের অনেকগুলো রাস্তা বন্ধ, শিক্ষার্থীরা এই আন্দোলন করছে রাস্তায় এসে, এবং একটা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, এটাও আমাদের মাথায় রাখতে হবে যে শিক্ষার্থীরা রাস্তায় নামতে শিখেছে, এবং তাদের ক্ষেত্রে যখন একটা দায়িত্বশীল পজিশনে থেকে তাদের বিষয়ে যখন কথা বলা হবে, তাদের আসলে সম্বোধন করা এবং কোন শব্দ প্রয়োগ করে আসলে তাদের সাথে আসলে ডিল করা হবে, এটা একটা ব্যাপার। এবং আমার এখানে যদি আমি স্পেসিফিক হচ্ছে এই ঘটনাটার কথাই বলি, তাহলে আমার কাছে মনে হয় যে এটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, তিনি একজন সফল শিক্ষামন্ত্রী ছিলেন, এটা আমরা বহুদিন ধরে শুনে এসেছি, এবং 1 থেকে 6 সাল পর্যন্ত তিনি আসলে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে কি, আমার মনে হয় যে উনি আসলে এটা যে আসলে এর মাঝখানে তো আসলে অনেকগুলো সময় চলে গেছে, এবং এখন 2026 সাল, তো এই জায়গাটাতে ওনার একটু গ্যাপ হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে সাধারণ স্টুডেন্ট যারা, তাদের পালস বুঝতে পারছেন না, এবং এটা আমি একেবারেই একটা জেনারেশন গ্যাপ হিসেবেই দেখব। কারণ দেখেন, 1 থেকে 6 সালের দিকে উনি নকল নিয়ে যে উনার যেই কাজকর্ম, নকল বন্ধে, তো এটা যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে, এখন যখন উনি আসলে নতুন করে শিক্ষামন্ত্রী হওয়ার পরে এসেই বললেন যে নকল করা যাবে না, পড়তে হবে, তো তখন সাধারণ শিক্ষার্থী যারা, তাদের মাথার মধ্যে হঠাৎ করে এটা চলে আসলো যে একজন শিক্ষামন্ত্রী তিনি দায়িত্ব নিয়ে বলছেন যে নকল করা যাবে না, তার মানে আমি কি নকল করি? মানে যে নকল করে না সেও তো আসলে ভাবছে যে তাহলে আমাকে বোধহয় বলছে যে আমি নকল করতে পারবো না, বা আমি তো নকল আসলে করি না, আমি তো পড়াশোনা করি। এবং এই জায়গায় আরেকটা ব্যাপার হচ্ছে যে এই নকলের যে সময়টা যেহেতু এখন নাই, এখন আসলে অনেক ডিজিটাল ডিভাইস চলে এসছে, এবং প্রশ্নপত্র ফাঁসের একটা ব্যাপার এসছে। সুতরাং এই যে মাঝখানে এতগুলো সময় চলে গেছে, এখন যে নতুন সময়ের সাথে এক ধরনের নতুন উদ্যোগ নিতে হবে, এবং শিক্ষার্থীদের আসলে ওই কড়া হেডমাস্টারের মতো করে আসলে ডিল করলে হবে না, এই জায়গাটা আমাদের মনে হয় যে এখানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে এই সরকারের শিক্ষামন্ত্রীর। এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে তার যে আচরণটা, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে ধরেন একটা জায়গায় আমি যদি বলি যে এই রিসেন্টলি অতিবৃষ্টির কারণে যখন সকালবেলা ঘুম থেকে উঠে, এইচএসসি পরীক্ষা একটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, আমরা সবাই যখন দিয়েছি আমাদের তো টেনশনে খুবই বাজে অবস্থা হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখলো যে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত যেতে হচ্ছে
এত পানি ডিঙিয়ে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, তাদের পরীক্ষার দেরি হয়ে যাচ্ছে, তারা পরীক্ষার হলে ঠিকঠাক পৌঁছাতে পারছে না। তো এই যে মনস্তত্ত্ব, এটা তো বুঝতে হবে যে একজন শিক্ষার্থী তিনি সারা বছর প্রিপারেশন নিয়েছেন এবং তার জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষায় যাওয়ার সময় এই ধরনের ভোগান্তির মধ্যে পড়েছে এবং সেই জায়গাটা তো আসলে অ্যাকনলেজ করতে সরকার ব্যর্থ হয়েছে। এবং এই জায়গাতে যখন আসলে তারা বলছে যে এটার আসলে প্রতিকার দরকার বা এটা একদিন দুই দিন পরীক্ষা কিন্তু স্থগিত করলে আসলে খুব বেশি কঠিন অবস্থা হতো না, হয়তো এখনকার যে পরিস্থিতি, যে জটিল পরিস্থিতিতে তৈরি আমরা পড়েছি, এটা হয়তো এড়ানো যেত। কিন্তু সেটা না করে যেটা করা হলো, বারবার করে বিভিন্নভাবে শিক্ষার্থীদের ফার্মের মুরগি এবং নানান ধরনের কথা তো এসছে। তো এটা করে যেটা হলো যে এখন একটা সরকার বনাম শিক্ষার্থী একটা অবস্থানে চলে আসলো। এবং এখানে আরেকটা জিনিস আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে এই ধরনের ঘটনাতে যে কোনো অস্থিতিশীল পরিবেশ যখন সৃষ্টি হয়, তখন কিন্তু আমাদের কিন্তু এই যে পরীক্ষা লীগ নামে আরেকটা নতুন ফ্রন্ট তো তৈরি হয়েছে। যে কোনো হাম থেকে শুরু করে যে কোনো পরিস্থিতি আপনি দেখবেন আওয়ামী লীগ কিন্তু এই সুবিধাটা নেওয়ার জন্য বসেই আছে এবং তারা নানানভাবে করে এই জল ঘোলা করার জন্য বসে আছে। সুতরাং এই পরীক্ষার্থী লীগ আবার একটা তৈরি হয়েছে, যারা আবার এই পুরো মোটিভটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং সরকারের এটা আসলে একটা ওয়ার্নিং বলতে পারি আমি, যে তাদের আসলে আর সতর্ক হতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে আরো সফিস্টিকেটেড ভূমিকা পালন করতে হবে এবং এই পরিস্থিতি আসলে এই পর্যন্ত আসার জন্য যে তাদের যে দায়, এটা তাদের আসলে একটু মাথায় নিতে হবে। কারণ যখন সংসদে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী বলছেন একটা গোমরা মুখ করে যে ভুল হয়ে গেছে, বা আমার যদি এই বিষয়ে যদি কোনো ভুল হয়ে থাকে বা কারো যদি ব্যর্থতা, এই যদি কিন্তুর মধ্যে যখন পড়ে যাচ্ছে বিষয়টা, তখন কিন্তু আবার শিক্ষার্থীরা বলে যে কি ব্যাপার, দুঃখটাও তো দুঃখের মতো লাগতেছে না, মানে দুঃখ প্রকাশটাও আসলে দুঃখ প্রকাশের মতোই লাগা উচিত। শরীফুজ্জামান শরীফ, 5 মাসের মাথায় ব্যর্থতার দায় নিয়ে দুঃখ প্রকাশ করতে হচ্ছে, যেমনটা আজিজ ভাই বলছিলেন। 3 জনকে 3 রকমের প্রশ্ন করছি, আসলে টিম তেমন হয়নি, এই কোডটা আমি লিখে রেখেছি। মেসি কি একাই খেলবে? সঙ্গত কারণেই বোঝা যাচ্ছে যে মন্ত্রিসভার কথাই বলছেন। এই ধরনের বক্তব্য আমরা দেখলাম যে মাননীয় যোগাযোগ মন্ত্রী বা নৌ পরিবহন সেবার যে মন্ত্রী রয়েছেন, ঈদের সময় এরকম কিছু অসংলগ্ন বক্তব্য দিয়েছিলেন। এখন শিক্ষামন্ত্রী, টিমটা আসলে কেমন হয়েছে? 5 মাস অতিবাহিত হলো, ব্যর্থতার সুর কি এখনই? আর রাজপথে 5 মাসের মধ্যেই শিক্ষার্থীরা, এটি কি ইঙ্গিত দেয়? ধন্যবাদ আমার সাথের আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। রুটি পুড়ে যাওয়া দেখেছেন তো? রুটি ভাজার সময় একবারে কিন্তু পুরোটা পোড়ে না, একটা জায়গা থেকে একটু একটু করে দাগ লেগে যায়, তারপরে পুরো রুটিটা পড়ে যায়। আমাদের যে সরকারটা আছে, এটা একটা গণঅভ্যুত্থানের ভেতর থেকে গঠিত সরকার। আমাদের এখানে যত ট্র্যাডিশনাল যে নির্বাচনগুলো হয়, সেই নির্বাচনের থেকে এবারের নির্বাচনটা একটা ভিন্নতা ছিল এই কারণে যে মানুষের 1.5 দশকের তার অনেক ক্ষোভ, অনেক অভিমান, অনেক প্রত্যাশা, অনেক স্বপ্ন এগুলো যুক্ত হয়েছিল। সেগুলো নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে তাকে এগুলো পূরণ করতে হবে। এটি হচ্ছে একটা চ্যালেঞ্জের দিক। আবার এর সাথে আরেকটা ব্যাপার আছে যে বিএনপি রাষ্ট্র পরিচালনায় তার পূর্বের কতগুলো অভিজ্ঞতাও আছে। তার মানে হলো গণঅভ্যুত্থানের ভেতর থেকে ক্ষমতায় ভোটের মধ্য দিয়ে বসলেও এটি কিন্তু প্রথম না। 90-এর গণঅভ্যুত্থানের পরেও বিএনপি ক্ষমতায় বসেছিল। তবে পার্থক্যটার জায়গাটা হলো যে বিএনপি নিয়েও কিন্তু কতগুলো প্রশ্ন আছে। নুরুল কবিরের কথা আমি মনে করিয়ে দেই। তিনি বলেছিলেন যে মানুষ নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে, কারণ বিএনপির আগের শাসনগুলো আমরা হয়তো নানা কারণে, এখন ভয়ের কারণে হোক, অন্য কারণে হোক বলি না, বিএনপির আগের যে শাসনগুলো সমালোচনা করার অনেক জায়গা আছে, আমরা নানা কারণে হয়তো সেগুলো বলি না। তবে আমাদের প্রত্যাশাটা হচ্ছে যে আমরা এর ভেতর থেকে আমরা আমাদের সমাজটাকে, আমাদের রাষ্ট্রটাকে এই একটা গর্তের মধ্যে কি অনন্তকাল ফেলে রাখবো, নাকি এটি এগিয়ে নিয়ে যাব। এগিয়ে যদি নিয়ে যেতে হয় তাহলে দুটো জিনিস দরকার। একটা হচ্ছে একটা ভালো টিম দরকার। ওই মেসির কথা বলেন, রোনালদোর কথা বলেন, যার কথাই বলেন না কেন, তার সাথে একটা টিম থাকতে হবে এবং আপনার একটা ফিলসফি থাকতে হবে। আপনি যদি ফিলসফিটা সেট করতে না পারেন তাহলে এই টিমটা এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আমার অবজারভেশনটা হচ্ছে যে এখন পর্যন্ত বিএনপি তার ক্যাপ্টেন ঠিক করেছে, তার ক্যাপ্টেন্সি নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু তার যে টিম মেম্বাররা তারা তার সাথে যুক্ত হতে পারছে না, অথবা ক্যাপ্টেন আসলে কি বলছেন, বলটা কোন দিক থেকে কোন দিকে পাস হওয়া দরকার, এই মেসেজটা তার সাথের যারা আছে তারা ওন করছেন না। যেমন তিনি সেলফি তুলছেন, কিন্তু তার এক কর্মী নরসিংদীতে চাঁদা না পেয়ে আরেকজনের কান কামড়ে ছিঁড়ে ফেলছেন।
অথচ এর বিরুদ্ধে তার ক্যাপ্টেন বিভিন্ন সময় বার্তা দিয়েছেন। বরিশালের ঘটনা, সেটি মানুষের স্মৃতির বাইরে যাওয়ার আগেই নরসিংদীতে ঘটনা, বিভিন্ন জায়গায়। তার অর্থ হচ্ছে যে প্রধান যিনি আছেন, ক্যাপ্টেন যিনি আছেন, তিনি যে বার্তাটা দিচ্ছেন সেই বার্তাটা তার দলের নেতারা, দলের কর্মীরা শুনছে না। এটা ওই যে আগে বললাম যে বিএনপির অনেক সমালোচনা করার জায়গা ছিল, আজকে আমরা এই জায়গাটায় হয়তো প্রধানমন্ত্রীর প্রতি বিভিন্ন কারণে আমরা এটি তার ব্যর্থতা বলছি না, কিন্তু এক সময় না এক সময় এটি আমরা বলবো যে তিনি তার টিমকে তার মতন করে পরিচালনা করতে পারছেন না, সুতরাং একটা ব্যর্থতা তার উপরে যে বর্তায়। আমি এটিকে অনন্তকাল কার্পেটের নিচে লুকিয়ে রাখবো না। এক, বিএনপির কতগুলো চ্যালেঞ্জের জায়গা আছে, এবং আপনি জানেন যে বিএনপি যখনই ক্ষমতায় বসে তার পেছনে একটা আন্তর্জাতিক পরিসরে একটা যুদ্ধ লেগে যায়, এবং যুদ্ধের কতগুলো অনিবার্য প্রভাব আমাদের রাজনীতি, অর্থনীতি, যোগাযোগ ইত্যাদিতে পড়ে। আবার এই প্রভাবের কারণে আমার বাজার ব্যবস্থাপনা, আমার অর্থনীতি এই জায়গাটাও পড়ে। অর্থনীতির ক্ষেত্রে বিএনপিকে কতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, এই চ্যালেঞ্জগুলো তার উত্তরাধিকার সূত্রে পাওয়া। আবার দেশের মধ্যে তার যে স্বচ্ছ রাজনীতি, তার যে প্রতিশ্রুতি, এবং সে একটা প্রতিশ্রুতি কিন্তু দিয়েছে ক্ষমতায় আসার আগে, 2 বছর আগে যখন জুলাই আসেনি, তখনই সে বলেছে আমি রাজনীতিতে কতগুলো জায়গায় গুণগত পরিবর্তন আনবো, যার নাম হচ্ছে 31 দফা। আমি এখন স্বচ্ছ কাজ দিয়ে তাকে দেখব যে তিনি তার যে সেই প্রতিশ্রুতি এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের ভেতর থেকে রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতির যে গুণগত পরিবর্তনের যে স্বপ্ন এবং প্রত্যাশা, সেই প্রত্যাশা কতটুকু পূরণ করছে অথবা করার ক্ষেত্রে আন্তরিক। আমার কাছে কোথাও কোথাও মনে হয় যে অনেকগুলো কেবলমাত্র থিওরিটিক্যাল ডিসকাশন হচ্ছে, আলোচনা হচ্ছে। আপনি প্রশাসন দেখেন, অনেক জায়গায় আমি দলীয়করণ দেখছি, অনেক জায়গায় বিচার বিভাগের প্রতি এক ধরনের কি বলে প্রভাব বিস্তার করার মতন ঘটনা আমি দেখছি। একজন মানুষ সর্বোচ্চ আদালত থেকে জামিন নিয়ে জেল গেটে 5 বার 6 বার আপনি যখন অ্যারেস্ট করছেন তাকে, অন্তত বাড়ি যাওয়ার পর আরেকটা মামলায় আপনি অ্যারেস্ট করেন, কিন্তু যখন জেল গেটে আপনি অ্যারেস্ট করছেন তখন আমি যদি প্রশ্ন করি যে সর্বোচ্চ আদালত যে তাকে জামিনটা দিল, আপনি কি সর্বোচ্চ আদালতের প্রতি শ্রদ্ধাটা দেখালেন? তার অর্থ হচ্ছে যে এই ধরনের অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলো ধরে প্রশ্ন তোলাও যেমন যায়, কতগুলো সন্তুষ্টিও প্রকাশ করা যায়। ভাই যেটি বলেছেন, ঢাকা শহরে মোটামুটি একটা শৃঙ্খলার জায়গা আসছে। প্রান্তিক মানুষের আমি অ্যাপ্রিসিয়েট করব, গত কয়েকদিন আগে শুনলাম যে 182 টাকা প্রতিদিন মজুরি পায় যে চা শ্রমিক, তার মজুরি বাড়ানোর আলোচনা হচ্ছে, প্রান্তিক মানুষের কথা ভাবা হচ্ছে। সেটা যেমন ঠিক, একই সাথে আমি একটা জিনিসের অনুপস্থিতি দেখি, সেটা হলো রাজনীতি আমি দেখছি না। রাজনৈতিক দল বিএনপি, আমি বিএনপির সরকারটাকে দেখছি, কিন্তু দল হিসাবে আমি নয়াপল্টন থেকে যখন আসি তখন কেবল নয়াপল্টন অফিসের সামনে বিএনপি দেখি, আমি সারা দেশে বিএনপি দেখি না। এম এ আজিজ, আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই। আপনি তো যখন দেখেন যে একটা ভঙ্গুর দশা থেকে আপনি অর্থনীতি থেকে শুরু করছিলেন, কিন্তু আমি আপনাকে পরিসংখ্যান দিতে চাই। এই 5 মাসের মধ্যে খুন হয়েছে রাজনৈতিক কর্মী 100 জনের মতো। চাঁদাবাজির ঘটনা প্রকাশ্যে ঘটছে। 3 দিন আগে চট্টগ্রামে একটি বড় ঘটনা ঘটেছে, সেটি নজরে এসেছে। মাঠ প্রশাসনের কার্যকলাপ বা এখন পর্যন্ত কি অবস্থা দেখছেন, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বা বিচার বিভাগ, যেমনটা শরীফুজ্জামান শরীফ বলছিলেন, এই বিষয়গুলোতে সরকার কি এখনও তেমন তোড়জোড় গ্রহণ করতে পারেনি, নাকি এই বিষয়গুলো উপেক্ষিত অবস্থায় থাকছে? না, এখনো সরকার নিয়ন্ত্রণে আনতে পারেনি। প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা জায়গায় নড়বড়ে, সন্ত্রাস চলছে, ধরেন মাদক ব্যবসা চলছে। এখন গ্রামে বাংলায়ও ইয়াবা খায়, নারীরা ইয়াবা খায়। হ্যাঁ, আমি সাক্ষ্য দিচ্ছি, আমার গ্রামেই খায়। হ্যাঁ, তারপরে খুন এগুলো তো হচ্ছে। চাঁদাবাজি এখনো রেট বেড়ে গেছে, ঘুষের রেট বেড়ে গেছে, এগুলো সমস্যা তো আছে। এই সমস্যা দূর করতেও সময় লাগবে। আমি বলছি যে আপনি, কারণ ধরেন আমরা 4 জন আছি এখানে বসা, 4 জনের 3 জনই চাঁদাবাজি করি, আমি কি করে টেক দেবো একা? এরকম ব্যাপারটা এরকম হয়ে গেছে। সমাজের মানুষের মনোজগৎ পুরো পরিবর্তন হয়ে গেছে। একটু আগে মনিরা শারমিন বলল, যেমন এসএসসি পরীক্ষার ছাত্ররা নামছে, আপনার স্টেট যেহেতু জলাবদ্ধতা আছে, সোজা সবটা নির্বাচন পরীক্ষাটা একটু পিছিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যেত।
এক, দুই হচ্ছে ওখানে যে আন্দোলন হলো, আন্দোলনের স্লোগান উঠতেছে অটো পাস চাই। এই যুগে অটো পাস চাই মানে ভয়ঙ্কর দাবি, ভয়ঙ্কর দাবি। আবার ওখানে আপনাদের টেলিভিশনের সুবাদে দেখলাম যে এসএসসি পাশের ছেলে বসে নাই তো ওখানে, ওখানে দেখি যে ইউনিভার্সিটির ছেলেরা বসে আছে। এরা কারা? এরা কারা যে অটো পাস চায়, যে আপনার সহজ চায়? বোর্ডে মন্ত্রী বলছে কড়া গার্ড হবে, তারা বলছে একটু সহজ গার্ড দিক। এগুলো কি হলো? চতুর্থ বিজ্ঞানের যুগে, যেখানে বিজ্ঞানের প্রযুক্তির পিছনের লোক দরকার। আমি নিজে লিখেছি যে আমাদের দেশে বুয়েট সহ একটি প্রতিষ্ঠানও, শিক্ষা প্রতিষ্ঠানও আপনার এই চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী না। তা আপনি কি আপনি দেখেন অন্তর্বর্তীকালীন সরকার আসার সাথে সাথে সচিবালয়ে ঢুকে পড়ছে না ছাত্ররা? তো সেই মনোজগৎ যে পরিবর্তন তরুণদের হয়ে গেছে, সেই তরুণরা সেই কাজ করতেছে। সুতরাং এটা আমার কথা হচ্ছে, অবশ্যই ধরেন বিজ্ঞানের প্রশ্ন ভুল হয়েছে, পদার্থবিজ্ঞান ভুল হয় কেমনে? সেই শিক্ষকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিলেন না? আমার কথা হলো এটা সরকারের দায়িত্ব। ফিজিক্সের কোশ্চেন, এটা অঙ্কের মতো কোশ্চেন, আমি ফিজিক্সের ছাত্র, সেটা যে ভুল করে কোশ্চেন, তার তো মাস্টারি করা উচিত না। সেই শুড বি কেকড আউট। তখন এখনো সেই শিক্ষক সম্পর্কে কিছু বলে না, কারণ শিক্ষক সম্পর্কে বললে আবার শিক্ষকরা রাস্তায় নামবে। অর্থাৎ সমাজটা টালমাটাল হয়ে গেছে। আপনি এই জন্য ম্যানেজ করার সময় লাগবে, ম্যানেজ করতে লাগবে। এখন ধরেন অভ্যুত্থানের শক্তি পার্লামেন্টে আছে, পার্লামেন্ট সব ইস্যুতে, অন্তত জাতীয় ইস্যুতে একমত হয়ে কাজ করা উচিত। হ্যাঁ, সুপ্রিম কোর্টের রায়ও আছে তো। সুতরাং আপনি বলি, যেটা বারবার বলি, আমি লিখেছিও যে আমাদের দেশে 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে, সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়। বলেন কওমি মাদ্রাসা, সেখানে বোর্ডের কোনো সরকারের কোনো প্রতিনিধি নাই, সেখানেও মাস্টার ডিগ্রি দেওয়া হয়। প্রত্যেকটা মাস্টার ডিগ্রির ছেলে মেয়ে মনে করে আমি যেটা চিন্তা করছি ওইটাই সঠিক, যার ফলে কোনো জাতীয় ইস্যুতে আমরা একমত হতে পারিনি। অর্থাৎ 54 বছর দেশ স্বাধীন হয়েছে, 55 বছরে পড়ছি, আজ পর্যন্ত আমরা জাতি গঠন করতে পারিনি। আমি প্রায়ই বলি, পাকিস্তানের সাথে ক্রিকেট খেলা দেন, বাংলাদেশের লোক পাকিস্তানের সমর্থক পাবেন, ভারতের সাথে খেলা দেন, ভারতের সমর্থক পাবেন। এরকম অভাগা জাতি আছে, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, এরকম অভাগা জাতি পাবেন। অর্থাৎ কেউ দেশ স্বাধীন হওয়ার পরতে কোনো সরকার জাতি গঠনের চেষ্টা করে নাই। আমি এই জন্য পরিষ্কারভাবে বলছি, এসএসসি বা ইন্টারমিডিয়েট পর্যন্ত একমুখী শিক্ষা হওয়া উচিত জাতীয় সরকার গঠন, জাতি গঠন করার জন্য। আমরা তো ধরেন পাকিস্তান আমলে পড়ছি, আদর্শ লিপি পড়ছি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া সে, এখন হয়েছে উল্টা, লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। বলেন, উল্টাটা হয়ে গেছে। কোনো নৈতিক শিক্ষা নাই, কোনো কিছু নাই। এক পক্ষ আছে ধর্ম শিখলেই নৈতিক শিক্ষা হয়। ধর্ম শিক্ষা নৈতিক শিক্ষা হয় কেন? মাদ্রাসা, মক্তব, সব জায়গায় তো বলাৎকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ওটা কি নৈতিক শিক্ষা নাকি? এখন বলা যদি হয় ধর্ষণের চেয়ে পরকীয়া ভালো। হ্যাঁ, আমার এক জামাতি লোক, তারে জীবনে দেখিনি, আওয়ামী লীগ থাকার সময় দেখিনি, আর কয় যে বলৎকার হচ্ছে শাস্তি দেওয়া, এটা বড় অপরাধ না, 12 ওয়াক্ত নামাজ পড়লেই গুনাহ মাফ হয়ে যায়। বলেন তো দেখি, এটা যদি সমাজে বলেন, তরুণদের সামনে বলেন, সমাজ গঠন হয়? আমার কথা হচ্ছে, আমি বারবার রেফারেন্স দিই, এই যে অ্যাসিড থ্রোয়িং হতো, বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী ছিল, আইন ছিল না, আইন করছে ক্যাপিটাল পানিশমেন্ট, আইন করছে, এখন নাই, অ্যাসিড থ্রোয়িং নাই। আপনার দুর্নীতি, ইয়াবা ব্যবসায়ী, সন্ত্রাস করলে ক্যাপিটাল, সারা বিশ্বে আছে তো অনেক দেশে, 10-12টা আছে, আইন করেন না কেন? পার্লামেন্ট তো আছে, সবাই তো অভ্যুত্থানের শক্তি, আইন করেন। অপরাধ করলে তার ফাঁসি হবে, আইন করেন, কঠোর আইন করেন, এবং তা প্রয়োগ করেন। দেশটাকে তো কিছু শক্তি, যেমন তরুণদের মনোজগৎ পরিবর্তন হয়েছে, সব জায়গায় খালি ওই আন্দোলন হচ্ছে এটা দেখেন না, দেখবেন যে বল প্রয়োগ, সব দাবি আদায়ের ক্ষেত্রে বল প্রয়োগের একটা কিন্তু কাজ করে, চিন্তা কাজ করে। এই বল প্রয়োগ কিন্তু রোধ করতে হবে। আমার বাসায় 12 বছরের নাতি হেও বল প্রয়োগ করতে চায়, এটা তো মানে জাতির চেহারা পাল্টে গেছে। এটা তো, আমি তো আজকে মনিরা শারমিন এখানে বসে আছে, আমি তো জানতাম যে যদি ইউনূস সরকার টাইমলি দিত, ইলেকশনটা দিত, তাতে ও তো মন্ত্রী থাকতো, তরুণরা ক্ষমতায় যেত। তাদেরকে বিতর্কিত করছে ইউনূস সরকার, বিতর্কিত করছে তো, বলছে সবাই উদ্যোক্তা হও। কি উদ্যোক্তা হবে? ব্যবসা কোথায়? বাংলাদেশে উদ্যোক্তা হবে কোথায়?
হ্যাঁ, এখন প্রধানমন্ত্রী ওই দিন বললো যে ওই ঢাকা ইউনিভার্সিটি যা উদ্যোক্তা হইতেছে, উদ্যোক্তা হবেন কেন ভাই? বিজ্ঞানের যুগে আপনি কম্পিউটারে রোবটে অপারেশন হয়, রোবটের চালানোর পিছনের ডাক্তারটা দরকার, পিছনের প্রোগ্রামার। আপনি রোবট বানায় কি করবেন? রোবট উদ্যোক্তা বানায় কি করবেন? ব্যবসা দিবেন কোথায়? যারা পুরনো ব্যবসা, তাদের তো ব্যবসা নাই, তারাই তো ব্যবসা করতে পারতেছে না। সুতরাং জাতি গঠন করেন, শিক্ষা যতই বলেন রুথলেস হয়ে এই শিক্ষা অর্থাৎ জাতি গঠনটা করতে হবে, না হলে আমরা কোনো নিস্তার পাবো না। নিশ্চয়ই। মনিরুল আশরাফ বিন, আপনারা যে রাজনৈতিক দলটি যেই স্বপ্ন নিয়ে গড়েছিলেন সেই দল এখন সংসদে রয়েছে, আপনার সিনিয়র নেতৃবৃন্দ তারা সংসদে বিরোধীদের যে চেয়ার সেখানে বসেন। এই যে সরকারের 5 মাস, সরকারের ভুল ত্রুটিগুলো আপনারা বিরোধী দল হিসেবে মূল্যায়ন করেন কিনা, বা আপনাদের সোচ্চার ভূমিকা আমরা কি দেখতে পাচ্ছি? আপনার কি মনে হয় দেখতে পাচ্ছেন না? আমার তো মনে হয় দেখতে পাওয়ার কথা, কারণ বিরোধী দল হিসেবে এটা কিন্তু শুধুমাত্র আমি বলছি না, অনেকেই এই মূল্যায়নটা করেছে। সেটা হচ্ছে যে বিরোধী দল হিসেবে যে এনসিপির যে 6 জন এবং এখন 2 জন যুক্ত হয়েছে সংরক্ষিত নারী আসনে, এই তরুণদের কথা জনগণ অনেক বেশি কানেক্ট করে, এবং বিরোধী দল হিসেবে তারা যেই জায়গাগুলোতে আসলে বিরোধী দল হিসেবে প্রশ্ন তোলার কথা এবং জবাবদিহিতা চাওয়ার কথা সরকারকে, আমাদের এনসিপির যারা আছেন সংসদ সদস্য তারা এই কাজটা করেন। এবং এটা শুধু আমি বলছি না, অনেকেই বলেন। সাবেক একজন বিএনপির নেত্রী এবং এখন স্বতন্ত্র সংসদ সদস্য জনাব রুমিন ফারহানা, উনিও বলছিলেন। কারণ উনি বলেন যে যখন হয়তো উনি একটা বিষয় উত্থাপন করছেন, সেখানে হয়তো এই 6 জনকে শুধু উনি পাচ্ছেন সাথে, কিন্তু হয়তো অন্য বিরোধী দলের যে আরও যে বাকিরা হয়তো জামাতের যারা সংসদ সদস্য তাদের অনেককে ওনারা পান না সাথে। সুতরাং আমার মনে হয় যে অন্তত এনসিপির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি একেবারে এইভাবে না, যেহেতু এখন আজকে 5 মাসে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আমরা এখন পর্যন্ত যেভাবে করে জিনিসগুলো দেখছি সেটা হচ্ছে যে সরকারকে সহযোগিতামূলক এক ধরনের আচরণই আমরা দিতে চাই। এবং সরকারের এই এখন তো বাজেট অধিবেশন গেল, বাজেটে যেই জায়গাগুলোতে আসলে অসংলগ্নতা এবং বাজেটটা আসলে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনেক বেশি প্রশ্ন আমাদের পক্ষ থেকে তোলা হয়েছে, এবং বাজেটে রাজস্ব আসলে কোথা থেকে আসবে এই প্রশ্নগুলো যেরকম করে তোলা হয়েছে, সাথে সাথে একটা বাজেট আসলে উৎপাদনশীল বাজেটে না গিয়ে আমরা আমদানি নির্ভর একটা বাজেটে যাচ্ছি কিনা, এই প্রশ্নগুলোও কিন্তু জনাব নাহিদ ইসলাম আমাদের মাননীয় সংসদ সদস্য এবং এনসিপির আহ্বায়ক, তিনি কিন্তু তার বক্তব্যে স্পষ্ট করেছেন এবং এই প্রশ্নগুলো তুলেছেন। কারণ আমরা আসলে যেই একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে এখন আছি, যেখানে আসলে ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছে, এবং তারপরেও দেখলাম যে আসলে সরকারের কিন্তু সেরকম খুব বেশি হেলদোল নেই যে ব্যাংক খাতটাকে আরও একটু ভালো অবস্থায় নিয়ে যাওয়া। যেমন দেখেন IMF-এর ঋণ নিয়ে তো আমরা দেখলাম যে ব্যাংকিং খাতে সংস্কার যেহেতু করছে না, এবং দেখেন যখন আমরা বলেছি যে 18 ক একটা ধারা যুক্ত করে সেটা এরকম হলো যে ব্যাংকগুলো আবার সেই মাফিয়াদের হাতে ফিরিয়ে দেওয়ার যে একটা প্রবণতা, সেই জায়গা থেকে কিন্তু একটা চাপে পড়ে, বিরোধী দলের চাপে পড়েই কিন্তু এটা তাদের সেখান থেকে সরে আসতে হলো এবং 18 ক বাতিল করতে হলো। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে বিরোধিতা হচ্ছে এবং যৌক্তিক বিরোধিতা হচ্ছে, শুধুমাত্র সংসদে না। আমরা চেষ্টা করছি রাজনৈতিক দল হিসেবে এনসিপি, আমরা এই জুলাই মাসেও যে আমাদের যে কর্মসূচি রেখেছি, একেবারে উপজেলা পর্যায়ে আমরা যে কর্মসূচি রেখেছি জুলাই পদযাত্রায়, সেখানেও কিন্তু আমাদের এজেন্ডা খুব গুরুত্বপূর্ণভাবে আমি বলতে চাই, সেটা হচ্ছে বিচার, কর্মসংস্থান এবং এই গণভোটের রায় বাস্তবায়ন। এবং এটার সাথে আমরা আসলে জনগণকে কানেক্ট করার চেষ্টা করছি, জনমত গঠনের চেষ্টা করছি, যে রাজনৈতিক দল হিসেবে, বিরোধী দল হিসেবে আমাদের যে দাবিগুলো সেগুলো মাঠ পর্যায়ে থেকেও যে জানান দেওয়ার একটা ব্যাপার, সেটা আমরা মাঠ পর্যায়ে থেকে চেষ্টা করছি। নিশ্চয়ই। এই জুলাই দাঁড়িয়ে শরীফুজ্জামান শরীফ, সরকারের যেহেতু 5 মাস হলো, আপনি সংসদকে কেমন দেখছেন? এটি একটি আমার প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে যেহেতু বিরোধীরা বলছিলেন যে গণঅভ্যুত্থানের শক্তি, তারাই আসলে এখনো ভোকাল, সময়টা খুব বেশি নয় 5 মাস, কিন্তু আগামী 1 বছরের মধ্যে সরকারের বড় চ্যালেঞ্জ আপনি কি দেখেন এই বাস্তবতায়? ধন্যবাদ। প্রথমে পার্লামেন্টের কথা বলি। এই সংসদটা অন্য যে কোনো সংসদের থেকে ভিন্ন, যেহেতু একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে উঠেছে। মানুষ মনোযোগ দিয়ে সংসদের কথা শুনে এবং মানুষ দেখতে চায় যে একটা ইফেক্টিভ পার্লামেন্টারি ডেমোক্রেসি এর মধ্যে প্র্যাকটিস হবে। কিন্তু যেহেতু সংসদ সদস্যের একটা বড় অংশ তরুণ, নতুন এসেছেন, সুতরাং তারা অনেক কিছুই বুঝতে পারছেন না। একই সাথে
প্রধানমন্ত্রীও এবার প্রথমবারের মতো, বিরোধী দলের নেতাও প্রথমবারের মতন। তার মানে এই না যে প্রথম হলেই আপনি সংসদের আচরণগুলো শিখবেন না, কোথায় ওয়াশিং মেশিন চাইতে হবে আর কোথায় পুশিন নিয়ে কথা বলতে হবে, এর মধ্যে আপনাকে বিষয়গুলো বুঝতে হবে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে পার্লামেন্টের কতগুলো তর্ক বিতর্ক আমার কাছে আর্টিফিশিয়াল মনে হয়। আমার কাছে যেটা মনে হয় ফিলোসফিক্যালি এদের মধ্যে একটা সংযোগ আছে। জামাত এবং বিএনপি তারা তো দীর্ঘদিনের একসাথের মিত্র। আমি এনসিপিকে যুক্ত করছি না এই কারণে যে এনসিপি নির্বাচনের আগে বলেছিল যে এটা আমাদের একটা নির্বাচনী ঐক্য। আমার ধারণা এনসিপি একসময় এখান থেকে তার ইন্ডিপেন্ডেন্ট একটা রোল নিয়ে পার্লামেন্টে অথবা পার্লামেন্টের বাইরে ভূমিকা রাখবে। জামাত এবং দেখতে পারেন না, না জামাত এখন এনসিপিকে দেখতে পারে না। দেখতে পারে না। কোন কোন ক্ষেত্রে এনসিপি কিন্তু সেই জায়গাতে রয়েছে। ওইটা বলছি, তাদের এটি যদি হয় তাহলে অন্যদের কথা জানি না, আমি খুব খুশি হব, কারণ আমি মনে করি যে এটা হচ্ছে তাদের জন্য সঠিক পলিটিক্যাল লাইন। কতটুকু পারবে আমরা জানি না, কিন্তু জামাত এবং বিএনপির তাদের একটা দীর্ঘদিনের সখ্যতা আছে। এবং আপনি খেয়াল করে দেখছেন যে বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম একটা ঘটনা যে সরকারি সংসদ নেতা বিরোধী দলের নেতার নির্বাচনী এলাকা দেখাশোনা করার জন্য একজন প্রতিমন্ত্রীকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন। একই সাথে কোন কোন জায়গায় আমি ব্যত্যয় দেখছি, সম্ভাবনার জায়গাটা দেখছি, ব্যত্যয়ের জায়গাটাতে। যে কোথায় নির্বাচনের আগে আপনার মনে আছে সারা দেশে এক ধরনের একটা ওয়েব তৈরি হয়েছিল যে জামাত ক্ষমতায় চলে যাচ্ছে, মানুষের মধ্যে এক ধরনের কারো কারোর মধ্যে অস্বস্তি, কারোর মধ্যে উদ্দীপনা। যারা অস্বস্তি বোধ করেছে তার মধ্যে নির্বাচনের পরে দেখা গেল বিএনপিকে যারা ভোট দিয়েছে একটু উদার মনের মানুষ, বিএনপির নেতাকর্মীর বাইরে নারী যে একটু নির্ভয়ে পথ চলতে চান, রাজনৈতিক কর্মী যে একটু স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ইতিহাস, ঐতিহ্য এইগুলোর প্রতি যার একটা দুর্বলতা আছে, শ্রদ্ধাবোধ আছে, ধর্মীয় সংখ্যালঘু, ক্ষুদ্র জাতিসত্তা, শহরের গরিব মানুষ। কিন্তু আমি এখন এসে যখন সেই বিএনপিকে দেখি যে সে পাকিস্তানের সাথে এক ধরনের সমঝোতা করার জন্য তার সেখান থেকে রেঞ্জার নিয়ে এসে আমার এখানে পুলিশকে সক্ষমতা বাড়ানোর জন্য প্রশিক্ষিত করার ঘোষণা অথবা তাদের মধ্যে সমঝোতা হচ্ছে, এটি যখন দেখি তখন আমার মনে হয় যে বিএনপির প্রতি মানুষের ওই যে অংশটি ভোটার, তাদের বিশ্বাসের সাথে বিএনপি সামঞ্জস্যপূর্ণ আচরণ করছে না। আমি যখন দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস তিনি বলছেন যে আওয়ামী লীগের অনুসারী যারা আমি তালিকা করছি, আমি একজন একজনকে ধরে পুলিশের হাতে দিয়ে দিব, তারা যদি অপরাধী হয় অবশ্যই দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। আপনি যখন ব্যক্তিগত উদ্যোগে অথবা কোনো একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছেন বলে আপনি যখন একজন একজন শিক্ষককে পুলিশের হাতে তুলে দেওয়া মানে হলো যে আপনি আবার সেই মবকে ইনভাইট করে নিয়ে আসছেন। বিএনপি এই বিষয়গুলোকে যদি না নজর দেয়, বিএনপি এই বিষয়গুলোকে যদি ডিল না করে এবং প্রশাসনে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় তার যদি কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হয় তাহলে এই বিষয়গুলোকে তার সিরিয়াসলি মনোযোগ দিতে হবে। আমি এই মুহূর্তে বিএনপির চ্যালেঞ্জের জায়গায় দেখি আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের আইন শৃঙ্খলার জায়গাটা খুবই ভঙ্গুর। এবং আপনি শুধু শহরে না, গ্রামের বউ আমি অনেক জায়গায় জিজ্ঞেস করেছি, জেলা বা থানা শহরে যে পরিবারে একটা কিশোরী কন্যা আছে সেই পরিবারটা নিশ্চিন্তে ঘুমাতে পারে না, তার মেয়েটা স্কুলে যাবে এবং ফিরে আসবে, এই সময়ের মধ্যে ওই পরিবারটা একটা প্রচণ্ড মানসিক অস্থিরতার মধ্যে থাকে, কারণ সামগ্রিক অবস্থা খুব একটা সন্তোষজনক না। কর্মসংস্থান, আপনাকে শুধুমাত্র উদ্যোক্তা হয়ে যান এটি বললেই হবে না, কর্মসংস্থানের জন্য সৃষ্টি করার জন্য আপনার সহায়ক পরিবেশ এনশিওর করতে হবে। চট্টগ্রামে আমরা যেটা দেখলাম, প্রতি এই মুহূর্তে 2 কোটি টাকা এবং প্রতি মাসে 10 লক্ষ টাকা, এই ঘোষণাটা যে এর সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে যদি আপনি শক্ত ব্যবস্থা নিতে না পারেন তাহলে কর্মসংস্থানের পরিবেশ আপনি এনশিওর করতে পারবেন না। কারোরই ইচ্ছা হবে না এখানে ইনভেস্ট করার জন্য, দেশ অথবা দেশের বাইরের। দলের মধ্যে যে খাই খাই রাজনীতি, বিএনপির একটি অংশ, বিরাট একটি অংশ এখনো খাই খাই রাজনীতি থেকে বের হয়নি। আপনি খেয়াল করে দেখবেন এখান থেকে যতই দৃঢ়তা দেখান না কেন তারা চাঁদাবাজির থেকে শুরু করে নানা রকম, আমি সবার কথা বলছি না, কিন্তু এটা সত্য যে সরকার যদি দৃঢ় হয় তাহলে এটি বন্ধ করা যায়। আর বেসিক যে জায়গাটা গণঅভ্যুত্থানের রেখাপাত ঘটেছিল, বৈষম্য বিরোধিতা, সেই বৈষম্য যদি আপনি দূর করতে না পারেন, এক অঞ্চলের সাথে আর এক অঞ্চলের, এক সময় আমরা সব দেখেছি গোপালগঞ্জ কেন্দ্রিক,
এখন দেখছি সবকিছু বগুড়া কেন্দ্রিক। ঢাকা থেকে এই স্বল্প সময়, শিবগঞ্জ, হ্যাঁ, আপনি বগুড়াতে একটা বিমানবন্দর আমি প্রয়োজন মনে করি না, এটা আমি অনেস্টলি বলছি। আমি মনে করি যে সেখানে হিমাগার দরকার, আমি মনে করি যে সেখানে অন্য ইন্ডাস্ট্রি দরকার, যেখানে বিপুল সংখ্যক বেকার তরুণকে আপনি কাজ দিতে পারেন। এই যে আগে এটি হয়েছে, এখন এটি হবে, আমি মনে করি যে এই প্র্যাকটিস থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার। কারণ যে সুযোগটা আমরা পেয়েছি, সেই সুযোগটা আস্তে আস্তে করে হাতছাড়া হয়ে যাচ্ছে। মনিরা শারমিন, আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমরা প্রায় এই 2 জুলাই পার করে, মানে আমি 2 বছরের কথা বলছি, বিচার বা গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যাদের প্রতি নির্মম নির্যাতন হয়েছে, যারা দোষী, তাদের বিচারের অগ্রগতি আপনি দেখেন কিনা? সেটিতে সরকারের কোনো এক ধরনের কি বলবো যে খামখেয়ালিপনা আপনি দেখেন কিনা? আর সংস্কার নিয়ে তো আপনারা সবসময় সরব, সেই সংস্কারের রূপরেখাতেও কোনো ঘাটতি রয়েছে কিনা? বিচারের বিষয়টা বলি, সেটা হচ্ছে যে বিচার আসলে হতে হবে, এবং আমরা দেখছি যে শেখ হাসিনাকে অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত আজকে বলেছে যে সেভাবে করেই তারা ফেরত পাঠাবে। তো এই জায়গা থেকে তো আমরা সরব আছি, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো বারবার করে চিঠি দিয়ে তাদের প্রেশারাইজ করা হচ্ছে, আমরা দেখছি। কিন্তু এখানে যেটা অসুবিধার জায়গা, সেটা হচ্ছে যে অন্যান্য যারা, শেখ হাসিনা শুধু না তো, তার সাথে আরও যারা ছিল, তো তাদের আসলে এই বিচারিক যে জায়গাটা এবং সেটার কি অগ্রগতি, সেই জায়গাতে কিন্তু আমরা দেখছি যে একটা ধীর গতি। এবং আজকে আমি যদি বলি যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর আমিনুল সাহেব, তিনি আজকে বলেছেন যে এই যে 1400 শহীদের কথা আমরা বারবার বলছি, শহীদের সংখ্যা আরও বেশিও হতে পারে। এবং তিনি বলছেন, তার স্টেটমেন্ট হচ্ছে এটা, যে ঢাকার পার্শ্ববর্তী কোনো একটা হাসপাতাল থেকে এই তথ্য পাওয়া গেছে যে লাশ অনেকগুলো নদীতে ভাসিয়ে দেওয়া, মৃত লাশ অনেকগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। তো এই ব্যাপার নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে। সুতরাং দেখেন, এই মানে যে শহীদের কথা বলছি, শহীদের সংখ্যা তার মানে আরও বেশিও হতে পারে। সুতরাং এই যে ইনভেস্টিগেশনগুলো চলছে, এই জায়গাতে আমরা আসলে যারা জড়িত তাদের আসলে কি শাস্তি হবে, এবং এই জায়গাতে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে, আইন মন্ত্রণালয় থেকে শুরু করে সবাই বলছেন যে দোষীদের বিচার হবে, কিন্তু এই বিচারটা আসলে কোন প্রক্রিয়ায় হবে এবং এটার আসলে কতদূর, এটার মানে কতদূর এগোলো কাজটা, সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলতে দেখছি না। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যখন বিচারের কথা আসে, তখন আমাদের একজন তরুণ নেতা, তার বিচারের কথাটাও আমরা বলি। আজকে 18 বারের মতো হাদি হত্যার যে রিপোর্টটা, সেটা কিন্তু পিছিয়েছে। সুতরাং এই জায়গায় যখন আমরা বসে আছি, এটা কিন্তু বিএনপি সরকারের একটা সোল জায়গা, যেখানে কিন্তু সে নিরপেক্ষভাবে এই জায়গাগুলোতে তার মানে সে তদন্ত সাপেক্ষে সেই বিচারের প্রক্রিয়াটাতে সে কিন্তু আসলে পুশ আপ করতে পারে। কিন্তু এই জায়গায় কিন্তু আমরা সেই তৎপরতা দেখছি না। এটার ফলে যেটা হচ্ছে, আরও অসুবিধার জায়গা হচ্ছে, আওয়ামী লীগের যারা পতিত ফ্যাসিবাদী ব্যবস্থার যারা আসলে নেতা, তারাও কিন্তু এখন আবার প্রত্যাবর্তন করছে তাদের নিজেদের এলাকায়। এবং আমি যদি বলি, আমার নিজের এলাকাতেই নওগাঁর একটা উপজেলা, সেই উপজেলায় আওয়ামী লীগের একজন নেতা, যার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র হত্যার মামলা আছে, সেই মামলার উনি জামিন পেয়ে উনি আবার চেয়ারম্যান পদে উনি আবার বসেছেন এলাকার চেয়ারম্যান হিসেবে। এখন স্বাভাবিকভাবেই ওইখানকার যারা আসলে জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে এবং শহীদ পরিবার, তারা তো তাদের হুমকি ধামকি দিচ্ছে। তো এই যে একটা জায়গা, এবং এইটা শুধুমাত্র আমি একটা এলাকার কথা বললাম, ব্যাপারটা কিন্তু অনেক জায়গাতে এই ঘটনাগুলো ঘটছে। এই আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হচ্ছে। সুতরাং বিচারটা যত পেছাবে, আলটিমেটলি কিন্তু এই পরিস্থিতি আরও বেশি ঘনীভূত হবে, এবং সেটা কিন্তু আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থা, আমি জানি না বিএনপি সরকার বুঝতে পারছে কিনা, যে বিএনপি সরকারের এই ধীরতা বা এই অতি গণতান্ত্রিকতা, এটা যদি চলতে থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি তার নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে। কারণ আওয়ামী লীগ ফিরলে কখনো আসলে অথবা তাদের যেই মানে কি বলবো, তাদের যেই পুরো সিস্টেমটার ইনেবলার যারা, তাদের যদি আবার কোনোভাবে এই নেগোসিয়েশনের রাজনীতিতে বা সমঝোতার রাজনীতিতে, মানে বিএনপি যখন ক্ষমতার বাইরে ছিল তখন আওয়ামী লীগের লোকজন হেল্প করেছে, এখন আবার যখন আওয়ামী লীগের লোকজন হচ্ছে ক্ষমতার বাইরে, তখন বিএনপির সাথে একটা সমঝোতা করে টাকা পয়সা দিয়ে এই লিয়াজোর রাজনীতি, এটা যদি বন্ধ না হয়, তাহলে আমার মনে হয় যে বিএনপি সরকার খুব দ্রুত অজনপ্রিয় হবে। এবং এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, যে বিএনপির অনেক বড় বড় নেতা আছে যারা গত 15 বছর এই নেগোসিয়েশনের রাজনীতি করেছে, কিন্তু দেখেন মার খেয়েছে কারা?
মার খেয়েছে হচ্ছে তৃণমূলের যারা ছাত্রদলের নেতা এবং বিএনপির যারা নেতা। তো এই নেতাকর্মী যারা আছে, যারা গত 15 বছর বাসায় থাকতে পারে নাই, পাট খেতে যেয়ে থাকতে হয়েছে, তারা ঘরে থাকতে পারে নাই, নিজের সন্তানের মুখটা দেখতে পারে নাই, এরা কিন্তু আসলে একটা রিভোল্ট করবে এবং তারা কিন্তু অলরেডি এই কথাগুলো বলছে। এবং আরও গুরুত্বপূর্ণভাবে এই যে সমঝোতার রাজনীতি যদি আসলে চলতে থাকে, ছাত্র দলের যারা আমাদের সহযোদ্ধা, আমরা তো এই জুলাই আন্দোলনটা একসাথে করেছি এবং গত 15 বছরে যারা আসলে বিভিন্ন ক্যাম্পাসে যে ছাত্র দলের ভাইয়েরা আমরা একসাথে মার খেয়েছি, ছাত্রলীগের হামলা মামলার শিকার হয়েছি, তারা কিন্তু আসলে এই জায়গাতে একটা মানে তারাও থ্রেটের মধ্যে আছে এবং সেখানে কিন্তু বিএনপি তাদের নিজের ছাত্র সংগঠনে নিয়ে হেল্প পাবে না। আর এইখানে বিএনপির আরেকটা অসুবিধা, সেটা হচ্ছে বিএনপি সরকারেরই কিছু মন্ত্রী আছেন, এমপি আছেন, তারা জুলাই গণঅভ্যুত্থানটাকে যেভাবে করে আসলে পোট্রে করতে চাচ্ছে, আমি যদি বলি, নিন্দুকেরা ওনাকে নানান নামে ডাকে, পাগল টাগল বলে আসে নামের সাথে, ওনার নাম ফজলুর রহমান। তো উনি যেভাবে করে আসলে এই যে জুলাই গণঅভ্যুত্থানে আসলে শহীদের সংখ্যা কত, আদৌ কি মানে তারা আসলে তাদের স্নাইপার দিয়ে মারা হয়েছে কিনা, কিভাবে মারা হলো, এই যে প্রশ্নগুলো যে তিনি তুলছেন, এই জায়গাটাতে আমার মনে হয় যে বিএনপি সরকারের আরেকটু গুরুত্ব দেওয়া দরকার এবং এই বিষয়টা যদি প্রশ্নবিদ্ধ করে তাহলে কিন্তু এই সরকারের যে লেজিটিমেসি, এই জুলাই গণঅভ্যুত্থান যদি সরকার আসলে অ্যাকনলেজ করতে না পারে তাহলে বিএনপি সরকারের লেজিটিমেসি থাকে না। নিশ্চয়ই। মনির শারমিন, অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান শেষ করবো এম এ আজিজ আপনার প্রজেকশন নিয়ে। আমি একটু জানতে চাই যে আওয়ামী লীগ রাজনীতিতে এখনও কতটা ফ্যাক্টর, কতটা পাল্টা চ্যালেঞ্জ দিতে পারে বর্তমান সরকারকে, শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার, এবং সবশেষ আপনি বলবেন গুপ্ত রাজনীতি এখনও রয়েছে কিনা। এটা তো অনেক লম্বা আলোচনা, সংক্ষেপে বলি। ধরেন আমি যেটা আগে বলেছিলাম, ইঙ্গিত করেছিলাম, মনির শারমিন হয়তো এখানে মন্ত্রী হিসেবে থাকার কথা ছিল, সে আসতোই না, এখানে সময় পেত না। যদি ইউনূস সরকার ঠিক সময় মতো নির্বাচন দিত, নেপালের মতো রেজাল্ট হতো। কিন্তু ইউনূস তরুণদেরকে বিতর্কিত করে ফেলেছে। এখন দুই হচ্ছে যে মনির শারমিন যে কথাগুলি বলল, কারণ 71 সালে একটা দেশ পেয়েছি, স্বাধীনতা হয়েছে, এ পর্যন্ত কি কোনো সঠিক তদন্ত হয়েছে? কোনো সেক্টরে কতজন বীরাঙ্গনা হয়েছে, কতজন শহীদ হয়েছে, কতজন মুক্তিযোদ্ধা? কোনো কিচ্ছু হয় নাই, কোনো কিচ্ছু হয় নাই। এখনও সময় আছে, এখনও গ্রামে যান, কতজন প্রকৃত মুক্তিযোদ্ধা। জাতীয় পার্টির সময়ে, এরশাদের সময়ে একটা তদন্ত হয়েছিল 85,000, এটা ঘোষণা করে নাই, কারণ এরশাদ তো দেশ স্বাধীন হওয়ার পরে আসছে, তারা রাজাকার করবে এই জন্যে। তো আমার কথাটা নির্মমভাবে ধরেন 90-এ, ধরেন 24-এ তো গণহত্যা হয়েছে, গণহত্যা 71-এও গণহত্যা হয়েছে। এই গণহত্যা করে এখনও রাজনীতি দল দিয়ে হবে না, রাজনীতিবিদ দিয়ে হবে না। আপনি ডিজিডিপাই, এনএসআই, এসবি লাগান, তিনটে যেটা মেলে সেটি ঠিক, এভাবে ধরে শুরু করেন না ইতিহাস। জিয়াউর রহমানের সময় হাসান হাফিজুর রহমান দিয়ে 3 খণ্ডের একটা মুক্তিযুদ্ধের দলিল ছাপা লেখা হয়েছিল, এটা কিন্তু অনেকটা অ্যাকসেপ্টেবল ছিল। এটা কি আর একটু রিস্ক করতে পারতো, সমস্যা নাই। কিন্তু একটা জায়গায় তো স্বাধীনতার প্রজন্ম, আমাদের প্রজন্মদের সাথে তো সঠিক ইতিহাস থাকতে হবে। অভ্যুত্থানের একটা গণহত্যা হয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নাই, এটারও একটা ইতিহাস থাকতে হবে। অনেকেই তো আছে, আমার জানা মতে আছে, যে ওই অভ্যুত্থানে সে আহত হয়েছে, সে এখন এই অভ্যুত্থানের দিয়ে অজুহাত দিয়ে সে এখন চায়, মানে চিকিৎসা চায়, হেল্প চায়। সুতরাং প্রকৃত এখানেও তদন্ত করে বের করা যাবে, করে সব জায়গায় আমার মনে হয় যে কথাটা এখন বলা হয় যে অভ্যুত্থানের আপনার যারা এখন ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যারা মৃত্যুবরণ করেছে তাদের ফ্যামিলিকে সাহায্য করেন, যারা ধরেন আহত হয়েছে তাদের চিকিৎসা করার কিছু নাই, এটা হিলিং হয়ে গেছে। এখন যতটুকু শারীরিক সক্ষমতা আছে সেই মতে তাদেরকে প্রোভাইড করেন, এটা হলো একটা ব্যাপার। দ্বিতীয় আসেন, যেটা বড় কথা বললেন, বিচার। দেখেন আজকে কিন্তু ভারত থেকে আমি ভয়েস শুনলাম, ভারতের দোভাল বলল যে প্রক্রিয়া, যেহেতু বাংলাদেশ সরকার অভ্যুত্থানের অন্তর্বর্তী সরকার 2 বার এবং এই সরকার 1 বার শেখ হাসিনাকে প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী ফেরত চাইছে, ফেরত দেয় নাই, ওইটাই প্রক্রিয়া দিন। ভারত বলতেছে ওই প্রক্রিয়া আসতে হবে। এখন যদি ধরেন উনি যেভাবে রয়টার্সকে বলছে, এখন উনি বলছে না বলানো হয়েছে, পৃথিবীতে বাংলাদেশে একমাত্র ভারতে গদি মিডিয়া আছে, মনে রাখেন। গদি মিডিয়া মানে নরেন্দ্র মোদীর মিডিয়া আছে। হ্যাঁ, এখন যে রয়টারে রিপোর্ট করছে সেও তো ভারতের
ব্যক্তি, তাই না? সুতরাং আপনি বলেন তো, 4-5টা জায়গায় সে ইন্টারভিউ দিছে, অনলাইনেও দিছে, অফলাইনেও দিছে, ডাইরেক্টও দিছে। কোনো একটা জায়গায় তার চেহারা দেখছেন? দেখেন নাই। তার আত্মীয় স্বজন 1000-এর মতো তার নেতাকর্মী আছে, কারোর সাথে ছবি দেখছেন, কথা বলা দেখছেন? তার ছেলে আছে, মেয়ে আছে, বোন আছে, তার সাথেই তার বোন আছে, তার আত্মীয় স্বজন আছে, সবাইকে তো পার করে দিছে। তো আপনি কাজ দেখছেন। সুতরাং আমি কিন্তু এটাতে আমার মনে হয় গদি মিডিয়া, নরেন্দ্র মোদীর এটা খেলা হইতে পারে, যেখানে উজ্জীবিত রাখার জন্য। 1, 2 হচ্ছে ধরেন তাদের কারো পাসপোর্ট নেই, ভারতে যারা পালিয়ে আছে তারা অতিথি হয়ে আছে। ভারতও তো ফেয়ার ভূমিকা পালন করতেছে না, তারা বাংলাভাষী মুসলমান হলেই ফুসিন করতেছে। আওয়ামী লীগের যারা নেতা আছে ওরা মুসলমান না, অধিকাংশ বাংলাভাষী মুসলমান না, একটা ফুসিন করছে? করে নাই তো। সুতরাং তারা আইনের ভিতর দিয়ে আসতে হবে। এখন শেখ হাসিনা যদি আসতে চায়, একটাতে তার ফাঁসির আদেশ আছে, সেটাতে আপিল করে নাই। আর ধরেন আরও মামলা আছে প্রায় 16টার মতো, এগুলোতে হয়তো রায় হবে, ট্রাইব্যুনালে আপিল করতে পারবে। কিন্তু তাকে তো গ্রেপ্তার করে সোজা জেলে নিয়ে ওই যেটা আপিল করে নেয় ওটাতে তো সে ফাঁসি হয়ে যাবে, তার কি করবে? আর এটাই কি সহজ? আপনি দেখেন আজকে যদি আসতে চায়, অভ্যুত্থানের সব শক্তি এক হয়ে যাবে, সব শক্তি এক হয়ে যাবে। ঠিক 5 তারিখে যে আগের দিন যা ঘটছে ঠিক একই রকম অবস্থা তৈরি হবে। অর্থাৎ তার আসার কোনো ফিজিবিলিটি এই দেশে এখন নাই। এইটা হলো পরিষ্কার কথা, তার পক্ষে সম্ভব না। আগে যেমন ছিল না, রিফাইন আওয়ামী লীগ করে চেষ্টা করে, আগেও তো জহুরা তাজউদ্দিন পার্টি অর্গানাইজ করছে না, ওইভাবে একটা কিছু করে যদি পার্টি অর্গানাইজ করে আসার চিন্তা করতে হতে পারতো। অসংখ্য ধন্যবাদ শরীফ ভাই, খুব কম সময় আমি এই আলোচনার সূত্র ধরেই বলি, একটু রিফাইন। মজার ব্যাপার হচ্ছে যে আমরা যাদের ফাঁসি প্রত্যাশা করি, বিচার প্রত্যাশা করি, তাদের অনেককেই আমরা সীমানা পার করে দিয়েছি টাকার বিনিময়ে। এই অভিযোগটা আমাদের আছে। আমরা টাকার বিনিময়ে যাদেরকে পার করে দিয়েছি, এখন তাদের নিয়ে আলোচনা করছি যে তাদেরকে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো। আমাকে যদি জিজ্ঞেস করেন শেখ হাসিনা ফিরবে কিনা, আমি মনে করি যে তারা যদি না ফেরে তাহলে তাদের পলিটিক্স চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। আর তারপরে ভোটের সময় জামাতের প্রার্থী বলেন, অন্য দলের প্রার্থী বলেন, তারা আর আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চাইতে যাবে না গভীর রাতে। ঠিক আছে? সুতরাং তাদের রাজনীতি যদি বাঁচিয়ে রাখতে হয়, অন্তত রাতের জন্য রাখতে হয়, তাহলে তাদেরকে ফিরতে হবে। সেকেন্ড হলো, যারা ভিকটিম পরিবার, শেখ হাসিনার সময় ভিকটিম হয়েছে, তাদের প্রত্যেকের প্রত্যাশা হচ্ছে তাদেরকে দেশে আসতে দেন, আইনের মুখোমুখি দাঁড় করান, তাদের বিচার করেন, তারা বিচারের মুখোমুখি হোক। আমার কাছে যদি জিজ্ঞেস করেন, আমার কোনো স্বজন মারা যায়নি, বাংলাদেশের কোনো আন্দোলনে নেতাদের আত্মীয় স্বজন কখনো মারা যায় না, সন্তান মারা যায় না। যে গরিব মানুষের যাদের স্বজন মারা গেছে তাদের কাছে জিজ্ঞেস করেন, সে কখনো শামীম ওসমানকে লাস ভেগাসের রাস্তায় দেখতে চায় না। আপনি ওই ভিকটিম পরিবারকে জিজ্ঞেস করেন, সে কখনো তার মেয়ের খুনিকে, তার ছেলের হত্যাকারীকে ওই মালয়েশিয়ায় ঘুরতে দেখতে চায় না। তারা চায় তাদেরকে দেশে এনে বিচারের মুখোমুখি দাঁড় করা হোক। তারা সারেন্ডার করবে, তাকে গ্রেপ্তার করবেন, যাই করেন না কেন, মূল বিষয়টা হলো তাকে বিচারের মুখোমুখি দাঁড় করা। কিন্তু আমার কাছে মনে হয় যে যাদের স্বজন যারা হারায়নি, তারা বিষয়টাকে রাজনৈতিকভাবে দেখছে এবং তারা চাইছে যে এরা যাতে সীমান্ত অতিক্রম করে এখানে না আসে, তারা যেন দূরে দূরে থাকে, আমরা যেন মোটামুটি ডাল ভাত দুটো খেয়ে মোটামুটি রাজনীতি করতে পারি। আমার পরিষ্কার কথা হলো যে আমি চাই যাদের বিরুদ্ধে কেবলমাত্র জুলাই না, ব্যাংক লুটের অভিযোগ আছে, শেয়ার মার্কেট লুটের অভিযোগ আছে, তাদের সবাইকে দেশে এনে অথবা আসার সুযোগ দিয়ে তাদেরকে আইনি পদ্ধতিতে এই ব্যাপারটার পরিসমাপ্তি হোক, এটি হচ্ছে আমার প্রত্যাশা। শরীফুজ্জামান শরীফ, অসংখ্য ধন্যবাদ। যুক্তিখণ্ডন চমৎকারভাবে করেছেন। অন্যদিন কথা বলার সুযোগ থাকছে। মনিরা শারমিন, অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন। অন্যদিন নিশ্চয়ই আপনার মতামত শুনবার প্রয়াস তো রয়েছে। এম এ আজিজ, ভালো থাকবেন। অন্যদিন নিশ্চয়ই কথা হবে। দর্শক, আজ আমরা সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলছিলাম। সরকারের 5 মাস হতে চললো বলে সরকার চেষ্টা করছে, জনগণেরও কিছু দায় নিশ্চয়ই রয়েছে, জনগণ পর্যবেক্ষকের ভূমিকায় রয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক পন্থা এগিয়ে যাবে এই প্রত্যাশা রেখেই দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশ আজ শেষ করছি। শুভরাত্রি।